হ্যাঁ, আচ্ছা শোনো, তাহলে আমি তোমাদেরকে কিছু ইসিজি দেখাবো, সব আজকে না, আর একদিন হয়তো দেখাবো বাকিটা। আজকে যে কটা পারি আজকে দেখাই। তো এক একটা করে ইসিজি দেখাবো, তোমরা এটা নিয়ে ডায়াগনোসিস বলার চেষ্টা করবা, ঠিক আছে? খুব কমন না, পরীক্ষার জন্য যে ইসিজি গুলাই সচরাচর বেশি থাকে সেগুলোই দেখাচ্ছি আর কি। তো মাথা ঠান্ডা করে ভালো করে দেখে উত্তর দিবা। আচ্ছা, এটা বলো, কি বলবা? মারুফ বলো, মারুফ। জি এটা স্যার। বলো, ইসিজিটা দেখতে পাচ্ছো? স্যার দেখতে পাচ্ছি স্যার, কিন্তু ক্লিয়ার না স্যার, মোবাইল ছোট তো স্যার। ও, মোবাইলে মোবাইলে তো একটু কষ্ট হবে। স্যার দিস ইজ এট্রিয়াল ফিব্রিলেশন স্যার। এট্রিয়াল ফিব্রিলেশন, আচ্ছা ঠিক আছে। এট্রিয়াল ফিব্রিলেশন, এখানে ক্যান ইউ গেজ দ্য ইটিওলজি ফ্রম হেয়ার? ইজ দেয়ার এনি ক্লু ফর ইটিওলজি? স্যার বলো। বুঝতে পারছি। Can anyone mention anything else? Sir, atrial flutter with variable block. Atrial flutter with variable AV block. Atrial flutter with variable AV block. আরেকজন বললা এট্রিয়াল ফিব্রিলেশন, না? আচ্ছা ঠিক আছে। আর কেউ কিছু বলতে চাও? Inferior ischemia, sir. ইনফিরিয়র ইসকেমিয়া, আচ্ছা ঠিক আছে। তাহলে এই সবগুলো কথার মধ্যে থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে ইটিওলজি সম্বন্ধে কিছুটা গেজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ইনফিরিয়র লিড গুলাতে টি ইনভার্সন আছে, কাজে ইট মে বি এ কেস অফ ইনফিরিয়র ইসকেমিয়া। এছাড়া এটার মেইন যেটা ফোকাস সেটা হচ্ছে যে এটা একটা অ্যারিথমিয়ার ইসিজি এবং এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে এটার ডায়াগনোসিস। এটার probable etiology may be ischemic heart disease because there are some T inversion in the inferior leads. আচ্ছা, এট্রিয়াল ফ্লাটার না কেন? কারণ হচ্ছে যে এট্রিয়াল ফ্লাটারে ভেরিয়েবল ব্লক হইতে পারে, কিন্তু সাধারণত এত ভেরিয়েবল হয় না। যে ভেরিয়েবল হয় সেটা পার্টিকুলারলি 2:1, 3:1, 4:1 এরকম কোন একটা রিলেশনশিপ থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে দেখো এই যতগুলা লিড আছে, কোন লিডেই ওরকম ফ্লাটার ওয়েভ দেখা যাচ্ছে না। তোমরা কনফিউজড হচ্ছে V1 দেখে। এখন V1 এ যেটা আছে এটা দেখো, এগুলোও খুব ইউনিফর্ম না, সবগুলো একই রকম না। এবং এইটা তোমার কোর্স এট্রিয়াল ফিব্রিলেশন গুলাতে এরকম ওয়েভ থাকতে পারে। কেউ কেউ অনেক সময় আরেকটা কথা বলে ফ্লাটার ফিব্রিলেশন, এটাও বলবা না। এটা এখনকার দিনে এই টার্মটাকে খুব ডিসকারেজ করা হয়। তার মানে তোমাদের ডায়াগনোসিস এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এটুকু বলেই চুপ করে থাকবা। অনেক সময় কোন কোন এক্সামিনার জিজ্ঞাসা করে যে ভেন্ট্রিকুলার রেট কত, এটা কি 100 এর বেশি না 60 এর কম? তাহলে আবার স্লো আর হচ্ছে ফাস্টের একটা ব্যাপার আসে। আর থার্ড হচ্ছে হঠাৎ কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে যে এটার তোমার আন্ডারলাইং কোনো ইটিওলজি এখানে বোঝো কিনা, সেটা একটা জিজ্ঞাসা করতে পারে। এইটা কি? আরেকজন বলো, আমি তো সবার নাম দেখতে পাচ্ছি না, বলো। তাহমিনা, তাহমিনা হক, শুনতে পাচ্ছ? তাহমিনা হক, শুনতে পাচ্ছ? তোমাদের চেহারা দেখা যাচ্ছে না কেন? সবাই লুকায় আছো কেন বলো তো? সবাই ফেস শো করো। এই যে জুবাইর আছে, হ্যাঁ বলো। এটা কি? স্যার এটাও এট্রিয়াল ফিব্রিলেশন স্যার। হ্যাঁ, এটাও এট্রিয়াল ফিব্রিলেশন। তাহলে এটাও এট্রিয়াল ফিব্রিলেশন। এখানে না স্যার, এখানে এট্রিয়াল ফিব্রিলেশন। এখন তোমার সাথে আর কিছু আছে কিনা এটা খোঁজো, দেখো 5, 10, 15, 20, 25, 30, 35, হ্যাঁ এটা ভোল্টেজ ক্রাইটেরিয়া ফুলফিল করে, এলভিএইচ হতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট। দয়া করে ফার্স্ট ভেন্ট্রিকুলার রেটটা বলবা, বিশেষ করে যদি ভেন্ট্রিকুলার রেট 100 এর বেশি হয় তাহলে ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট কথাটা কিন্তু বলতে হবে, ঠিক আছে? এই পার্টিকুলার ইসিজিতে ইটিওলজি সম্বন্ধে কিছু বোঝা যাচ্ছে? স্যার এলভিএইচ এর জন্য হতে পারে না স্যার।
হ্যাঁ এলভিএইচ এর তাহলে এলভিএইচ এর যে আন্ডারলাইং কজ সেগুলো হইতে পারে তাই না? ক্যান ইট বি কেস অফ মাইটাল স্টেনোসিস উইথ পালমোনারি হাইপারটেনশন? Just like you said. Unlikely তাই না? Because in that case we expect right ventricular hypertrophy, not left ventricular hypertrophy, number one. Number two কি হইতে পারে? নাম্বার টু হচ্ছে যে তোমার সেই ক্ষেত্রে অনেক সময় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকলে অ্যাক্সিস ডেভিয়েশন এগুলো হতে পারে। যাই হোক, তাহলে it is unlikely that it is a case of mitral stenosis with pulmonary hypertension. Rather, it fits to some extent with a case of long-standing hypertension, because in case of long-standing hypertension you can get left ventricular hypertrophy, as is the case presented here. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা atrial fibrillation এর ECG। এটা বলো একজন, সুভাষ বলো। স্যার মোবাইলে দেখতেছি স্যার, একটু দেখো এটা কি মনে হচ্ছে? স্যার কমপ্লিট হার্ট ব্লক। কমপ্লিট হার্ট ব্লক। জি স্যার। Sir, it is a wrong lead placement, sir. হ্যাঁ, Sir, wrong lead placement, sir. রং লিড প্লেসমেন্ট। আচ্ছা, ওকে। অনন্যা? স্যার আমার তো এটা প্রথম দেখে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনই মনে হয়েছিল। এখন কি মনে হচ্ছে? স্যার এটা স্লো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন সম্ভবত স্যার। প্রথম প্রেমের পরে দ্বিতীয় প্রেম কি মনে হচ্ছে তোমার? আর 5-6-8 ইনভার্সন। আচ্ছা, তাহলে এটা এট্রিয়াল ফিব্রিলেশন, কিন্তু এটা হচ্ছে স্লো ভেন্ট্রিকুলার রেট, রাইট? কি একজন বললা এটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, আর অন্যরা প্রথম মনে হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। আসলে এটা এট্রিয়াল ফিব্রিলেশন, এটার আর কোনো ডায়াগনোসিস নাই। দিস ইজ এ কেস অফ এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট। এইখানেও আমরা ইটিওলজি সম্বন্ধে কিছুটা গেস করতে পারি। সেটা হচ্ছে, দেখো এগুলো কিন্তু নরমাল মানে ক্যালিব্রেশনেই রেকর্ড করা। তার মানে এইখানে দেখা যাচ্ছে যে কিছু টি ইনভার্সন আছে, 1, তারপরে V6, V5, এগুলোতে দেখা যাচ্ছে AVL, এই ল্যাটারাল লিড গুলাতে টি ইনভার্সন আছে। সো ইট মে বি এ কেস অফ ল্যাটারাল ইসকেমিয়া, কিন্তু তার সাথে কি আছে, মেইনলি যেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন উইথ স্লো ভেন্ট্রিকুলার রেট। আগের গুলাতে হচ্ছে অনেক বেশি ভেন্ট্রিকুলার রেট, আর এখানে হচ্ছে স্লো ভেন্ট্রিকুলার রেট। হোয়াট মে বি দ্য আন্ডারলাইং এক্সপ্লেনেশন ফর দিস টাইপ অফ ECG? বলো। ইসকেমিয়া। হ্যাঁ, ischemia, right? But what is the cause of this slow atrial fibrillation here? স্যার কোনো ড্রাগ হিস্ট্রি? স্যার সম্ভবত স্যার হাইপোথাইরয়েডিজম থাকতে পারে স্যার, থাইরয়েড। হ্যাঁ, সেটা পারে, কিন্তু মোস্ট রিজনেবল এক্সপ্লেনেশন হচ্ছে তোমার ড্রাগ, মেবি ডিউ টু ড্রাগস। এই পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন হয়েছে, এট্রিয়াল ফিব্রিলেশনের জন্য বিটা ব্লকার দেওয়া হয়েছে, অথবা রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়েছে, যার ফলে তার রেট এরকম কমে গেছে। অথবা কোনো সময় ইসকেমিয়া ইটসেলফ ক্যান প্রডিউস সাচ সর্টস অফ ব্র্যাডিকার্ডিয়া, মানে এট্রিয়াল ফিব্রিলেশনের সাথে ব্র্যাডি অর্থাৎ ভেন্ট্রিকুলার রেট খুব কম থাকতে পারে, স্লো ভেন্ট্রিকুলার রেট। এছাড়া আরো এক্সপ্লেনেশন আছে, যেমন ধরো এই পেশেন্টের 6 সিনড্রোম থাকতে পারে, কিন্তু যেহেতু এখানে অবভিয়াসলি ইনভার্সন আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা বোধহয় ইসকেমিয়ার জন্য হয়েছে, কিন্তু তার সাথে সাথে ওই হয়তোবা বিটা ব্লকার কিংবা সব ড্রাগ ইনডিউসড হতে পারে এই স্লো ভেন্ট্রিকুলার রেটের এক্সপ্লেনেশন। আচ্ছা, তার মানে তোমাদেরকে বেশ কয়টা একই ধরনের ইসিজি দেখাইলাম। তোমাদের মধ্যে আরেকটু চ্যালেঞ্জ দিতে পছন্দ করো কে? এটা কি বলো? শুধু কি এনআইসিভিটি আসো, না কেউ আসো? 29 জন এখানে এখন জয়েন করা। হার্ট ফাউন্ডেশন বলো, এটা কি? Sir, atrial fibrillation with Ashman phenomenon maybe. Good, excellent. This is a case of atrial fibrillation, প্রথম কথা। কারণ এখানে দেখা যাচ্ছে QRS কমপ্লেক্স গুলো ন্যারো, RR interval totally irregular, no P waves at the baseline, rather the baseline shows irregular fibrillary or fibrillatory, both terms are correct, waves। তার সাথে এখানে দেখা যাচ্ছে যে কিছু ভিন্ন ধরনের বিট, যেমন এই একটা বিট, এই একটা বিট, এই একটা বিট, কিছু এরকম অন্য ধরনের বিট দেখা যাচ্ছে। সেই বিটগুলো দেখো, যে নরমাল যে সাইনাস বিটগুলো দেখা যাচ্ছে, সেই বিটগুলোর ডাইরেকশন হচ্ছে উপরের দিকে, তাই না?
কিন্তু দেখা যাচ্ছে যে এই এক্সট্রা বিটগুলা ডিরেকশন হচ্ছে উল্টা দিকে। এগুলো আসলে হচ্ছে অ্যাশম্যান ফেনোমেনন। এই অ্যাশম্যান ফেনোমেনন কখনো কখনো এট্রিয়াল ফিব্রিলেশনের, যদিও এটা এট্রিয়াল ফিব্রিলেশনের প্যাথোগনোমনিক কিছু না, এটা অন্যান্য সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াতেও থাকতে পারে, কিন্তু এট্রিয়াল ফিব্রিলেশনই এটা বেশি ডেসক্রাইব করা হয়। তার মানে অ্যাশম্যান ফেনোমেননটা হচ্ছে এরকম পাইতে পারো তুমি কখনো কখনো। যেমন ধরো এই যে এখানে দুটো ইসিজি আছে যেখানে অ্যাশম্যান ফেনোমেনন দেখা যাচ্ছে, এটা আসলে কি জিনিস? এটা হচ্ছে অ্যাবারেন্ট ভেন্ট্রিকুলার কন্ডাকশন হয়, এবং সাধারণত আরবিবিবি মরফোলজি হয়, ওটা তোমার জানার দরকার নাই। তোমার জানতে হবে যে অ্যাশম্যান ফেনোমেনন হচ্ছে অ্যাবারেন্ট ভেন্ট্রিকুলার কন্ডাকশন হয়। এইখানে একটা লং আর একটা শর্ট এর ব্যাপার থাকে। লংটা কি? এই অ্যাশম্যান ফেনোমেনন যেখানে হচ্ছে তার আগে একটা লং আরার ইন্টারভাল থাকে, এই যেমন এখানে। আর ঠিক অ্যাশম্যান ফেনোমেননের আগে লং আরার ইন্টারভাল ইজ ফলোড বাই এ শর্ট আরার ইন্টারভাল। তার মানে এটা লং আর এটা হচ্ছে শর্ট। শর্টটা কার মধ্যে? আগের কিউআরএস কমপ্লেক্স আর অ্যাশম্যান ফেনোমেননের কিউআরএস কমপ্লেক্স, অ্যাশম্যান বিটের কিউআরএস কমপ্লেক্স, এই দুটার মাঝখানে যারা ইন্টারভাল সেটা শর্ট হয়, আগেরটা লং হয়। এই লং আর শর্ট এরকম একটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে, এবং আলটিমেটলি একটা ভেন্ট্রিকুলার অ্যাবারেন্ট বিট থাকে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে অ্যাশম্যান ফেনোমেনন। এই এট্রিয়াল ফিব্রিলেশনের এতগুলো ইসিজি দেখানোর উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার সময় মাথা তো গরম থাকে, দয়া করে তোমরা যেন ভুল না করো। এট্রিয়াল ফিব্রিলেশন খুবই কমন ইসিজি যেটা পরীক্ষায় ইনভেরিয়েবলি থাকে, কাজেই পরীক্ষার সময় ডায়াগনোসিসটা মিস করো না। আর সাথে ওই আশেপাশে কোনো ইটিওলজি কিংবা সবের কোনো ক্লু থাকলে সেগুলো একটুখানি দেখার বোঝার চেষ্টা করো, মাথায় রাখো, এটা মনে রাখো। এই এট্রিয়াল ফিব্রিলেশনের সাথে কি কোশ্চেন হতে পারে পরীক্ষার সময়? ইটিওলজি কি? 3-4-5টা কমন ইটিওলজি একেবারে ঠোঁটের আগায় থাকতে হবে এবং চটচট করে বলে দিবা। মাইট্রাল ভালভুলার ডিজিজ বলতে হবে, তাই না? তারপরে বলতে হবে হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে থাইরয়েড ডিসঅর্ডার, নোন এট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো যেন মিস না হয়। তারপরে তো 25টা-24টা কারণ আছে, সেগুলো আর এত কেউ শুনতে চায় না আগের দিনের এক্সামিনারদের মতো, কিন্তু এই কটা যেন ভুল না হয়। আর আনকমনটা আগে বলো আর কমনটা পরে বলো, এটা দয়া করে করো না। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এই পেশেন্ট গুলো কি নিয়ে প্রেজেন্ট করবে, ক্লিনিক্যালি কি পাইবা। আমি হলে পরীক্ষায় জিজ্ঞাসা করবো যে প্রিকর্ডিয়াম এক্সামিন করে কি পাইবা, পালস এক্সামিন করে কি পাইবা, কিভাবে ক্লিনিক্যালি বুঝবা। তারপরে হয়তো এই পেশেন্ট গুলো এই ইসিজি রিলেটেড যে কোশ্চেন আসবে সেটা হচ্ছে যে এই পেশেন্টকে কিভাবে ম্যানেজ করবা। ম্যানেজমেন্টটা ইনভেরিয়েবলি ধরে, এবং এই ম্যানেজমেন্ট করতে গিয়া যে কথাটা ইনভেরিয়েবলি আসে সেটা হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেশন। এই অ্যান্টিকোয়াগুলেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু পরিষ্কার ধারণা থাকতে হবে যে কার ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেট করব, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কার ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেট করব না। 3 নাম্বার হচ্ছে কি দিয়ে করব। এগুলো সবই জানতে হবে। এবং তোমরা জানো যে এখানে হচ্ছে যে একটা মেইন ডিটারমিন্যান্ট হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, মানে এট্রিয়াল ফিব্রিলেশনটা কি ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশন নাকি নন ভালভুলার। ভালভুলার মানে কি মডারেট টু সিভিয়ার এমএস প্রস্থেটিক ভালভস, এগুলোকে ভালভুলার ধরে। এবং এই ক্ষেত্রে কোনো চয়েস নাই, এক্ষেত্রে চয়েস একটাই, সেটা হচ্ছে যে ওয়ারফারিন, যদি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট চিন্তা করি। আর নন ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশন যখন থাকে সেই ক্ষেত্রে আমাদের চয়েস আছে। নন ভালভুলার মানে কি? সব ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশন এক্সেপ্ট মডারেট টু সিভিয়ার এমএস আর মাইল্ড এমএস, এগুলো হচ্ছে নন ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশন বলা হয়। ঠিক আছে? এছাড়া আর কাকে বলে? এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়ারফারিন অথবা ড্রাগস। এখনকার দিনে একটা টেন্ডেন্সি আছে ড্রাগস গুলো ওয়ারফারিনের চেয়ে বেশি প্রিফার করা হয় বিকজ অফ মেনি ফার্মাকোলজিক্যাল এন্ড আদার অ্যাডভান্টেজেস অফ নোয়াক্স অর ড্রাগস। একই জিনিস কিন্তু নোয়াকও যাহা তাহাই ড্রাগ, যদি ভুল করো না। নেক্সট যে জিনিসটা তোমাদের জানা ফরজ সেটা হচ্ছে যে যখন আমি চিন্তা করছি যে এট্রিয়াল ফিব্রিলেশন পেশেন্ট, তাদেরকে আমি অ্যান্টিকোয়াগুলেট করব, তার সাথে স্কোরিং সিস্টেম মাস্ট। দয়া করে ভুল করো না, ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশনে ডাজ নট ইটসেলফ নিড এনি স্কোরিং, কোনো স্কোর করতে হবে না। কোনো একটা মাইটাল স্টেনোসিস, রিউমেটিক মাইটাল স্টেনোসিস পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন আছে, তার ক্ষেত্রে তোমার কোনো স্কোরিং করার কোনো দরকার নাই, করা যাবে না। তুমি ব্লিডিং রিস্ক বেশি আছে কিনা ওটা অ্যাসেস করতে পারো, কিন্তু ওয়েদার ইউ শুড প্রেসক্রাইব অ্যান্টিকোয়াগুল্যান্ট অর নট, এটা কোনো চয়েস নাই, করতেই হবে তোমার। কাজেই সেই ক্ষেত্রে তোমার কোনো স্কোরিং সিস্টেম অ্যাপ্লিকেবল না। আচ্ছা, কোন স্কোরিং সিস্টেম দুটো তোমাদের জানতে হবে, দুইটা জানতে হবে, একটা হচ্ছে চ্যাডভাস্ক আর একটা হচ্ছে হ্যাসব্লেড, এই দুটো জানতে হবে। চ্যাডভাস্ক আর হচ্ছে হ্যাসব্লেড, এই দুটো জানতে হবে। চ্যাডভাস্কের স্কোরিং সিস্টেমের নিয়ম হচ্ছে যদি স্কোর যদি থাকে
মেলের ক্ষেত্রে একরকম, ফিমেলের ক্ষেত্রে একরকম। যদি মেল হয়, মেলের ক্ষেত্রে হচ্ছে কিরকম? মেলের ক্ষেত্রে কি বলো, শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। বলেন, কথা বলেন না কেন? মেল আর ফিমেলে কিন্তু স্কোরিং সিস্টেমে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? জেন্ডারের জন্য যদি- ফিমেল ওয়ান হ্যাঁ স্যার না, ওইটা না, আমি বলতে চাচ্ছি যে যেমন ধর তোমার চ্যাটভাস রিস্ক স্কোরে ম্যাক্সিমাম স্কোর হতে পারে 9, আর আমাদের কাট অফ পয়েন্ট হচ্ছে 3 or 2, 3 or 2, 3 or 2। মেলের ক্ষেত্রে যদি 2 or more হয় তাহলে অ্যান্টিকোয়াগুলেশন ইন্ডিকেটেড, আর ফিমেলের ক্ষেত্রে যদি 3 or more হয় তাহলে ইন্ডিকেটেড, মানে ফিমেলরা একটু অ্যাডভান্টেজ পাচ্ছে। মেলের ক্ষেত্রে 2 or more অ্যান্টিকোয়াগুলেশন ইন্ডিকেটেড, ফিমেলের ক্ষেত্রে 3 or more অ্যান্টিকোয়াগুলেশন ইন্ডিকেটেড। এটা একটু মনে রাখতে হবে। পাশাপাশি অ্যান্টিকোয়াগুলেশন ইন্ডিকেটেড নন ভালভুলার এট্রিয়াল ফিব্রিলেশনে তুমি অ্যাসেস করলে কি বলে চ্যাটভাস স্কোর, সেখানে দেখলা যে ইন্ডিকেশন আছে। এখন পাশাপাশি তোমার যেটা করতে হবে, হ্যাজব্লেড স্কোরিংটাও করতে হবে, করে দেখতে হবে যে এই পেশেন্টের আনডিউ রিস্ক অফ ব্লিডিং আছে কিনা। এবং হ্যাজব্লেডের তোমার এই দেখো, এটা হচ্ছে যেটা শো করা হচ্ছে, এটা হচ্ছে হ্যাজব্লেড স্কোরিং সিস্টেম। এই হ্যাজের ব্লেড প্রত্যেকটা একটা এগুলো একটা নেমোনিক, এটা দিয়ে আমরা সবকটা পয়েন্ট টাচ করব। এবং এই হ্যাজব্লেড স্কোর যদি কারো 3 or more হয় তাহলে এটা হচ্ছে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন ফর অ্যান্টিকোয়াগুলেশন বিকজ অফ আনএক্সেপ্টেবল রিস্ক অফ ব্লিডিং ডিউ টু ওয়ারফেরিন। এবং এই যে হ্যাজব্লেড আর তোমার এগুলো কিন্তু ক্লাসিক্যালি এটা শুধু করা হয়েছে হচ্ছে ইয়ের জন্য, তোমার ওয়ারফারিনের জন্য, যদিও এখনকার দিনে ঠিক আছে। আচ্ছা, আমি একটু ক্লাস নিচ্ছি তো, থ্যাংক ইউ। এরপরে দেখো, তাহলে হ্যাজব্লেডের ম্যাক্সিমাম স্কোর হতে পারে 9, 3 হচ্ছে কাট অফ পয়েন্ট, 3 অথবা তার বেশি হলে এটা হচ্ছে আনডিউ রিস্ক অফ ব্লিডিং থাকে, কাজেই সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেশন হয়তো বা দেব না। এইটা কি বলো, কে বলবে? মারুফ? জি স্যার এটা স্যার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া স্যার, প্রথম স্যার এসভিটি স্যার। ন্যারো কমপ্লেক্স যখন বললা তার আগে একটা বিশেষণ যোগ করা উচিত, সেটা কি? রেগুলার ন্যারো কমপ্লেক্স স্যার সুপ্রাভেন্টাল ট্যাকিকার্ডিয়া স্যার, মোস্ট প্রবাবলি স্যার। রেগুলার বলার ইম্পর্টেন্স কি? কারণ ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ক্যান বি ইরেগুলার হলে ডায়াগনোসিস হয়ে যায় এট্রিয়াল ফিব্রিলেশন মেইনলি, আর যদি রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয় তাহলে হয়ে যায় সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। সো দিস ইজ এ সাব সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এই সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বলতে গিয়া এভিআরটি এগুলা প্রথমে বলার দরকার নাই, ওই আমি ফোনে আলাপ করবো ওইটা নিয়ে। হ্যাঁ দেখছি তোমার সাথে আলাপ করবো আবার। তাহলে দেখো যে এইখানে যে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়াকে অনেক সময় পরীক্ষার সময় তোমরা এভিআরটি এগুলো বলতে যাও, প্রথমে বলো না দয়া করে, জাস্ট মেক ইট সিম্পল বিকজ দ্য মেইন পারপাস ইজ টু পাস দ্য এক্সাম। কাজে ওইটাতে প্রথমে থাকো, তোমরা প্রথমে বলবা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, বাস বলে চুপচাপ থাকো। যেমন এখানে কি এটাও দেখো একই রকম সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, তাই না? আর an interval regular, QRS complexes narrow, POFs are not visible. Rate is কত? অনেক সময় অনেকে একটু রেটটা শুনতে চায়, যেমন ধর এটা 160 মতো হয়তো রেট আছে। তাহলে এইভাবে আমরা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি গুলো দেখে অভ্যস্ত। এটা কি বলো? বলো। সাইনাস ট্যাকিকার্ডিয়া। হ্যাঁ, গুড। এটা কিন্তু সাইনাস ট্যাকিকার্ডিয়া, এটা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া না, এটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া। যদিও সবই সুপ্রাভেন্টিকুলার, কিন্তু সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া পার্টিকুলার একটা গ্রুপ অফ ট্যাকিকার্ডিয়াকে মিন করে, এটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া, ভুল করো না। এই এভিএনআরটি অর্থাৎ একটা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া যখন তোমার ট্রিটমেন্ট করা হলো তখন আলটিমেটলি সাইনাস ট্যাকিকার্ডিয়াতে কনভার্ট হলো, এবং দুইটার মধ্যে পার্থক্য সুস্পষ্ট, যদিও দুইটাই 100 এর বেশি রেট,
একটা প্রিসিডেড বাই পি ওয়েভ আর একটা নট, আদারওয়াইজ দে আর সেম। আর ইন্টারভাল রেগুলার, তারপরে কিউআরএস কমপ্লেক্সেস আর নরমাল লুকিং, এগুলো কিন্তু সব মিল আছে। এটা কি? সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, এটা কি? বলো, এইটা কি? স্যার এসপিটি স্যার। আচ্ছা, এটাও হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এটাও হচ্ছে একটা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ক্যান ইউ গেস এনি আদার ডায়াগনোসিস ফ্রম হিয়ার? Is there any underlying etiology? ইসকেমিয়া স্যার আছে। আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে যে ইসকেমিয়া আছে, বিকজ there are obvious significant ST depression. Mind जी सर वी হ্যাঁ, শুধুমাত্র এইটা দেখে আমরা কিন্তু ইসকেমিয়া বলতে পারি না, কারণ সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে যেহেতু অনেক বেশি রেট হয়, যেমন ধরো এখানে অনেক বেশি ভেন্ট্রিকুলার রেট, নিয়ারলি 250, এরকম ভেন্ট্রিকুলার রেট যখন হয়, তখন এই যে এসটি ডিপ্রেশন, এই এসটি ডিপ্রেশন গুলা মে নট ইন্ডিকেট ইসকেমিয়া, জাস্ট এগুলা সেকেন্ডারি চেঞ্জেস হতে পারে, রিলেটিভ ইসকেমিয়ার জন্য হতে পারে, ট্রু ইসকেমিয়া নাও থাকতে পারে। যাই হোক, এটা একটা অবজারভেশন, মনে রাখো। এরপরে ওই একই জিনিস। আচ্ছা, এইটা কি বলো? এই ইসিজিটা ডেসক্রাইব করো। টুয়েলভ লিড ইসিজি মারুফ? স্যার বুঝতে পারতেছি না স্যার, মোবাইলে স্যার চেষ্টা করতেছি স্যার। তাই? মোবাইলে তো বোঝা যায় না, ল্যাপটপ কই? স্যার হসপিটালে তো স্যার ল্যাপটপ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। আর কে আসো? Sir, upper panel on arrival patient was on regular narrow complex tachycardia. Heart rate was at ঠিক আছে, অনন্যা নাজমুলকে খবর দাও, নাজমুলকে জয়েন করতে বলো, পরীক্ষায় ফেল। হ্যাঁ বলো। তাহলে এটা একটা 12 লিড ইসিজি না? না স্যার, এটা তো লং লিড। হ্যাঁ, গুড। এটা হচ্ছে একটা রিদম স্ট্রিপ। এখানে কি দেখা যাচ্ছে? অ্যারাইভাল আপার প্যানেলে রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া দেখা হচ্ছে। রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তারপরে আফটার 12 মিলিগ্রাম অ্যাডেনোসিন সেকেন্ড প্যানেলে এখানে স্যার কিছু কি এগুলা? সাইনাস রিদম ইন্টারমিটেন্ট উইথ সাইনাস রিদম ইন্টারমিটেন্ট উইথ, বলো। এটা তো প্রিমেচিউর মনে হচ্ছে না স্যার, বুঝতে পারতেছি না। মুশকিল না, কোনো কিছুর সাথে মেলে না। অনন্যা, 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 স্যার হ্যাঁ কি বলো, বলো না কিসের জন্য স্যার এত বারবার ডাকতে হয় কেন? হ্যাঁ, উপরেরটা তো স্যার ওই যে বাদ দিয়ে বলো, অ্যানোরেক্সিয়া নরসিয়া ভমিটিং বাদ দিয়ে বলো, ওটা বলে ফেলছে মারুফ। বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ। স্যার মিডলে যেটা, সেটা স্যার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়ার সাথে হচ্ছে স্যার অ্যাট্রিয়াল একটোপিক কিনা। আর নিচেরটা তো স্যার ectopic। সাইনাস ট্যাকি, সাথে পি ওয়েভটা পি মাইট্রালি। এই নাজমুল জয়েন করছে? স্যার নাজমুলকেই ফোন দিচ্ছিলাম স্যার, নাজমুল একটু বাইরে আছে, ওর মোবাইলে নেট নাই, ক্লাসে ঢুকতে পারছে না স্যার। আকিবাত। তারপরে আর্টিফ্যাক্ট কিনা স্যার? এইটা যে পারবে বুঝবে যে সে হচ্ছে বাপের বেটা অথবা বেটি। কেউ নাই? হার্ট ফাউন্ডেশন, বিএসএমএমইউ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, কেউ নাই? বলো, তাড়াতাড়ি বলো, না হলে সারেন্ডার করো। স্যার সারেন্ডার স্যার। এটা খুবই ইন্টারেস্টিং একটা দেখো, এটা দেখো যে এটা কোনো সন্দেহ নাই রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এরপরে কি হলো, পেশেন্ট চলে আসলো সিসিউতে, আসার পরে নাজমুল দিল এখানে অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন দেওয়ার ফলে এখানে কিছু এক্সট্রা কিছু আসলো। এই এক্সট্রা যে বিটটা আসলো, এই বিটটা দেখো
অ্যাপারেন্টলি দেখে মনে হয় এটা ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, তাই না? কারণ এটা যদি সাইনাস মানে বিট হয়, সুপ্রাভেন্ট্রিকুলার হলেও ধরো এট্রিয়াম থেকে তো আসতেছে, পরের কমপ্লেক্স ভেন্ট্রিকুলে যাচ্ছে তো নর্মাল পথে, সেখানে এরকম একটা সাইনাস লুকিং একটা বিট আগে থেকে ছিল। তাহলে যদি সাইনাস বিটই হইতো তাহলে তো এটা তোমার উপরের দিকে ডিফ্লেকশন হইতো, একই রকম হইতো না? আবার এর পিও আছে, এই পি যদি বাদ দাও তাহলে এটা দেখে মনে হয় যে একটা ভেন্ট্রিকুলার বিট, কিন্তু তার আগে পি আছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। এটা যে অবভিয়াস পি, এটা যে অবভিয়াস পি, এটা যে অবভিয়াস পি, কোনো সন্দেহ নাই। তার মানে it can only be explained by making the diagnosis of aberrant beat. অ্যাডেনোসিন দেওয়া হলো, একটা অ্যাবারেন্ট বিট আসলো, পরে আরেকটা অ্যাবারেন্ট বিট হলো, এরপরে একটা সাইনাস বিট চলে আসলো। এখানে অ্যাবারেন্ট বিট, তারপরে একটা ওই আরেকটা মিক্সড অথবা কাইমেরিক বিট আসলো, এরপরে কি হলো, একটা রেগুলার সাইনাস বিট চলে আসলো। এটা সাইনাস, এটা সাইনাস। এই সাইনাস বিট আর আগের অ্যারিথমিয়ার বিট একই রকম, কারণ কন্ডাকশন সিস্টেম এভি নোড এন্ড বিয়ন্ড তো সেম। ক্লিয়ার জিনিসটা? কি কথাও বলে না, মিলার জি, স্যার। একটু মজা নাই, কেউ কথাও বলে না। ঠিক আছে, এটা বলো, কে বলবে? বলো। কে বলবে? এই আর কে কে আসো, বলো না, নাম বলো, এখন তো তোমাদের রোল কল করতে হবে। স্যার এটা তো স্যার রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া স্যার। হ্যাঁ, এটা কি ডায়াগনোসিস কি? এভিআরটি স্যার। পি গুলা কিউআরএস কমপ্লেক্সের পরে স্যার। নডাল বিটন তাহলে স্যার। এইটা একটা রেগুলার ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া। সবচেয়ে সহজ যে ডায়াগনোসিসটা করা যায় সেটা হচ্ছে যে দিস ইজ এ কেস অফ জাংশনাল ট্যাকিকার্ডিয়া। কারণ কি দেখো, এই জাংশনাল থেকে আসার জন্যই এই পি ওয়েভটা রেট্রোগ্রেড, কিউআরএস কমপ্লেক্সের পরে আসছে প্রত্যেকটা ইনভার্টেড পি ওয়েভ, এবং এই রিদমটা রেগুলার। কিউআরএস কমপ্লেক্সেস আর নরমাল রুটিন রেট হবে কত, 100 এর একটু বেশি, 110 ধরে নাও, তো 110 per minute narrow complex. Each QRS complex is followed by a retrograde P wave. So the diagnosis is junctional tachycardia. কেউ যদি supraventricular tachycardia বলো, that is also acceptable. এটা আসলে AVNRT ফার্স্ট দরকার নাই, তোমাদেরকে বলতে হবে জাংশনাল ট্যাকিকার্ডিয়া। তাহলে তোমাদের কয়েকটা এসভিটির ইসিজি দেখালাম, যেটা এক এক রকম, এটা মনে রাখো। এই পেশেন্টটা জাংশনাল ট্যাকিকার্ডিয়া থেকে স্যার রেট কত হইতে পারে স্যার? জাংশনাল রিদম বলা হয় 40 থেকে 60, যখন সেটা হচ্ছে জাংশনাল রিদম। 60 থেকে 100 অথবা 90 হচ্ছে তোমার অ্যাক্সিলারেটেড জাংশনাল রিদম। বিয়ন্ড 100 জাংশনাল ট্যাকিকার্ডিয়া। আর 40 নিচে যদি হয় তাহলে সেটা হচ্ছে তোমার জাংশনাল ব্র্যাডিকার্ডিয়া। এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা কাট অফ স্যার এক্ষেত্রে যদি স্যার রেট যদি 150 বেশি থাকে আর স্যার পিএ যদি রেট্রোগ্রেড হয়, তো সেক্ষেত্রে কি জাংশনাল ট্যাকি স্যার বলা যাবে কিনা স্যার? বলা যাবে। যেমন ধরো এটি তো 100 এর বেশি, 110 হয়ে গেছে, কাজে কেউ যদি এটাকে জাংশনাল ট্যাকিকার্ডিয়া বলে, দ্যাট ইজ ওকে, বলা যাবে। এই সেম পেশেন্টটা ট্রিটমেন্টের পরে আলটিমেটলি দেখো পি ওয়েভ গুলো আপরাইট হয়ে গেছে, সাইনাস নরমাল সাইনাস রিদম চলে আসছে। তার মানে দ্যাট ওয়াজ নট সাইনাস রিদম, দিস ইজ সাইনাস রিদম, দিস ইজ সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ছিল। পরীক্ষায় যেটা ধরবে সেটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট মাস্ট। এইভাবে তোমাদের বলতে হবে, ভ্যাগাল ম্যানুভার প্রথম, তাই না? তারপরে অ্যাডেনোসিন। পরীক্ষার সময় কিন্তু মানে একেবারে কাট কথা বলবা, যে কথাগুলো পরীক্ষায় তোমরা মানে ডে টু ডে লাইফে যেগুলো প্র্যাকটিস করো, এবং ওই মানে এক্সেস কথা বাদ দিয়ে শুধু একেবারে মেইন কথাগুলো বলতে হবে। তার মানে জাস্ট ইউ হ্যাভ টু ফার্স্ট ট্রাই ভ্যাগাল ম্যানুভার্স অর নন ফার্মাকোলজিক্যাল ম্যানুভার্স। A number of non-pharmacological maneuvers are available, but the most important one is carotid sinus massage, তাই না? Unless and otherwise there is contraindication. তাহলে ওটা দিলা, এরপরে দেখলা হইলো না, তখন কি করবা? অ্যাডেনোসিন দিবা, ইন্ট্রাভেনাস অ্যাডেনোসিন, পেশেন্টকে মনিটরে সেট করে তারপরে আইভি অ্যাডেনোসিন দিবা। আইভি অ্যাডেনোসিনটা
এখনকার দিনে মোস্ট প্র্যাকটিসড ড্রাগ। আমরা যখন সিসিউতে কাজ করতাম অনেক আগে, তখন কিন্তু অ্যাডেনোসিন অতটুকু অ্যাভেলেবল ছিল না, তখন আমরা ভেরাপামিল দিতাম, আইভি ভেরাপামিল দিতাম। যাই হোক, তাহলে অ্যাডেনোসিন হচ্ছে মেইন ড্রাগ। এছাড়া আর কি দেওয়া যায়? রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যায়, বিটা ব্লকার দেওয়া যায়, অ্যামিওডারন দেওয়া যায়। এছাড়া কি করা যায়? যদি পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে ডিসি শক দেওয়া যায়। যাদের রিকারেন্ট হয় তখন তাদেরকে এপি স্টাডি করে ক্যাথেটার অ্যাবলেশন করা যায়। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার সময় গুছায় বলতে হবে, মনে রাখো। অ্যাডেনোসিনের ডোজ বলো একজন। অ্যাডেনোসিন কি ধরনের ড্রাগ? অনন্যা, অ্যাডেনোসিন কি ধরনের ড্রাগ? অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ স্যার। তা তো বটেই। কেমিক্যালি কি ধরনের ড্রাগ? অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগকে কিভাবে ক্লাসিফাই করা যায়? ভন উইলিয়াম ক্লাসিফিকেশন, তাই না? জানো তো? এই কেউ পড়ে না রে। ভন উইলিয়াম ক্লাসিফিকেশন, তার মধ্যে কয় রকম ক্লাস আছে? ক্লাস 1, 2, 3, 4 নাকি? জি স্যার। এই অ্যাডেনোসিনটা কোন ক্লাসে? 1, 2, 3, 4 কোনটাতে? 4 এ স্যার। 4 এ। অনন্যা কততে এটা? স্যার আউট অফ দিস ক্লাস। হ্যাঁ, গুড। কে বললা? ভন উইলিয়াম, সাইফুল। ভন উইলিয়াম ক্লাসিফিকেশনের ড্রব্যাক হচ্ছে যে দুইটা কমনলি ইউজড অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ এই ক্লাসিফিকেশন ইনক্লুডেড না। একটা হচ্ছে অ্যাডেনোসিন আর একটা ডিগক্সিন। গুড, এই দুইটা ইনক্লুডেড না, এটা একটা এই ক্লাসিফিকেশনের ড্রব্যাক। যাই হোক, তাহলে এই অ্যাডেনোসিনটা একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড হচ্ছে কেমিক্যালি এটা নিউক্লিওটাইড। এটিপি আছে না, ওই এটিপির ফসফেট বাদ দিলে আলটিমেটলি হচ্ছে তোমার ই হয়, এই অ্যাডেনোসিন হয়। নিউক্লিওসাইড নিউক্লিওটাইড আছে না, এইগুলো হচ্ছে নিউক্লিওসাইড নিউক্লিওটাইড, এই কম্পাউন্ড। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট অ্যান্টিঅ্যারিথমিক ড্রাগ। দিস ইজ ভেরি শর্ট অ্যাক্টিং। দেয়ার আর সাম প্রিকশনস ইন রিলেশন টু আইভি অ্যাডেনোসিন। সেই প্রিকশন কি? অ্যাজমা থাকলে, ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে, হ্যাঁ ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে দেওয়া যাবে না। এইটা আইভি দিতে গেলে কি হবে? তোমার ব্রঙ্কোস্পাজম হতে পারে, ফ্লাশিং হতে পারে, ব্রঙ্কোস্পাজম হতে পারে, হাইপোটেনশন হতে পারে, ফ্লাশিং হতে পারে, শর্ট মানে অ্যারিথমিয়া হতে পারে। জাস্ট ফর দ্য টাইম বিং কিছু অ্যারিথমিয়া হতে পারে। এই অ্যাডেনোসিন যখন দিবা সেই ক্ষেত্রে এটার ইন্ডিকেশন কি? এই এসভিটিতে মেইনলি আমরা দেই, কোনো হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, কোনো মনোমরফিক ভিটিতেও এটা কাজ করে। ডোজ কি? খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট 6 মিলিগ্রাম আইভি র্যাপিডলি ওভার 1 to 3 seconds, followed by a 20 ml নর্মাল স্যালাইন পুশ বলে, বলাস বলে, বিভিন্ন রকম নামে বলে। If no response, you can then give within 1 to 2 minutes a second 12 milligram dose. আগে বলতো 6, 6, 12। নতুন রিকমেন্ডেশন হচ্ছে 6 এর পরে 12 সরাসরি এরকম বলে। যাই হোক, এই কেউ যদি 6, 6, 12 বলো তাও ভুল না, ওটাও মেনে নেওয়া যাবে। কন্ট্রাইন্ডিকেশন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সাইড ইফেক্ট ফ্লাশিং, চেস্ট পেইন, টাইটনেস, ব্রিফ, অ্যাসিস্টোল আর ব্র্যাডিঅ্যারিথমিয়া হতে পারে। প্রিকশন কি? এইটা ইরেগুলার পলিমরফিক হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়াতে অথবা নোন ভিটিতে দেওয়া যাবে না, আনস্টেবল ভিটিতে দেওয়া যাবে না। ক্লিয়ার? এটা বলো। মনোমরফিক ভিটি, রাইট, সরাসরি বলে দিতে পারো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। আমি মনোমরফিক কথাটা পরীক্ষার সময় বলবো না, আমি বলবো যে দিস ইজ এ কেস অফ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা রেগুলার হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, দুটাই ঠিক, পসিবলি ভিটি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে এই রিলেটেড কি জানতে হবে? ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কারণ কি, এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটার ডিডি কি হইতে পারে, এই রকম একটা ইসিজির কি ডিডি হইতে পারে। তারপরে হচ্ছে তুমি কিভাবে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াকে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া থেকে পার্থক্য করবা, সেই ক্রাইটেরিয়া গুলা ভালো করে 5-6টা, যদি ব্রুগাডা ক্রাইটেরিয়া এরকম নাম সিস্টেমেটিক্যালি নাও বলতে পারো, কিচ্ছু যায় আসে না। তুমি বলবা যে এই পেশেন্টের কিউআরএস কমপ্লেক্স কিরকম হোয়াইট থাকলে হয়, তারপরে হচ্ছে কনকর্ডেন্স আছে কিনা, তারপরে এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা, তারপরে অ্যাবারেন্ট বিট ফিউশন বিট, ক্যাপচার বিট আছে কিনা, তারপরে পি ওয়েভ আছে কিনা,
মানে ফিচার্স অফ এভি ডিসোসিয়েশন আছে কিনা, এই পয়েন্টগুলো যদি পরপর বলে যেতে পারো, দ্যাট ইজ অলসো ওকে, তাতেই খুশি এক্সামিনাররা। মনে থাকবে? এবার একজন ভলান্টিয়ার হও, কে হবে নাম বলো, একটা ক্লিনিক্যাল কোশ্চেন করব। কে ক্লিনিক্যাল কোশ্চেন করবো একটা, কে বলো? কেউ বলবে না, আমাকে খুঁজে বের করতে হবে। সোহেল চৌধুরী আছো? সৌমি 52 আছো নাকি, নাকি S2? কেউ নাই, সবাই চুপ। ডক্টর জুবায়ের, অনন্যা, ও পড়ছে বিপদে, ঘুরে ফিরে ওর নামই আসে। অনন্যা, স্যার। হ্যাঁ ইয়েস বলো। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এবার বলো যে প্রিকর্ডিয়াম এক্সামিনেশন করে এই পেশেন্টের কি পাইবা? স্যার প্রিকর্ডিয়াম এক্সামিনেশনে যদি স্যার এটা অ্যাসোসিয়েটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে থাকে তাহলে স্যার অ্যাপেক্স বিটটা শিফটেড পাবো। আর What are the expected hallmark findings? আচ্ছা, হলমার্কস হচ্ছে স্যার যেহেতু এভি ডিসোসিয়েশন আছে এখানে, সেহেতু স্যার হচ্ছে রিভার্স স্প্লিটিং অফ স্যার ফাস্টার সাউন্ড ভেরিয়েবল হবে, ইন্টেন্স ভেরিয়েবল। Right. This is the only answer. Just the hallmark finding here in the precordium is ফাস্টার সাউন্ড ভেরিয়েবল, presence of variable intensity of the faster sound. Because of, যেটা অনন্যা বলতে গিয়ে আর পারলো না, সেটা হচ্ছে যে because of AV dissociation. In case of ventricular tachycardia, this is an example of AV dissociation. So you will get variable intensity of the faster sound in precordium. And another telltale finding of AV dissociation in the neck is what? জেবিপি স্যার রেস্ট ইয়ে থাকবে, ক্যানন ওয়েভ থাকবে, ক্যানন ওয়েভ থাকবে। ইররেগুলার ক্যানন ওয়েভ হচ্ছে আরেকটা এভিডেন্স অফ এভি ডিসোসিয়েশন, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে এই দুটো খুব ইম্পর্টেন্ট, যেটা কিনা পাই। ঠিক আছে, তাহলে এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলা যাবে না। এটা অ্যাকচুয়ালি একটা মনোমরফিক ভিটি ছিল, তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে, এটা একটা মনোমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ছিল। এবং ওই ক্রাইটেরিয়া গুলো এগুলো তাহলে তোমরা দেখো, ওগুলো আমার মনেও থাকে না, ভুলেও যাই। আচ্ছা এইটা বলো তো, এটা কি? Is there any difference between the previous one and this one? বলো। This is also a case of ventricular tachycardia. শর্ট রান Wide ভিটি, complex tachycardia. শর্ট রান ভিটি। এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এখানে এসে সাইনাস রিদম চলে আসতেছে, দেখো যেখানে সাইনাস রিদম চলে আসছে, এটাই হচ্ছে এটার ফাইন্ডিং। মাঝে মাঝে দু একটা এক্সট্রা সিস্টল আছে। ঠিক আছে, তাহলে এইটা ভুল করা যাবে না, এইটা ভুল করা যাবে না। এইটা কি? ventricular tachycardia followed by কি আছে? ventricular bigeminy. এটা সাইনাস বিট, এটা সাইনাস বিট, তারপরে একটা ventricular extrasystole, and that ventricular extrasystole is very similar to the complexes of the ventricular tachycardia, তাই না? কাজেই এই একটা সাইনাস, একটা ventricular extrasystole, একটা সাইনাস, একটা ventricular extrasystole. So ventricular tachycardia is followed by ventricular bigeminy. এটা কি? রেগুলার ওয়াইড কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এটাও আসলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা কি? পলিমরফিক ভিটি। গুড। তার আগে কিছু ছিল না? তার আগে কিছু ছিল না? ছিল না? সাইনাস ওয়েভ আছে, আর স্যার সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ট্যাকিকার্ডিয়া আছে, সাইনাস ট্যাকিকার্ডিয়া অথবা সাইনাস রিদম বলো,
sinus rhythm followed by polymorphic ventricular tachycardia. এটা তো polymorphic না? This is polymorphic ventricular tachycardia, and this hub is the sinus rhythm. Anything else? Maruf? Anything else? আর তো কিছু চোখে পড়তেছে না স্যার। আচ্ছা, Sir, কিছু বলছে না। Sir, QT prolongation. হ্যাঁ, গুড। এখানে দেখো দেখো লিড টুতে দেখো, লিড টুতে দেখো এই কিউটি জাস্ট এই আর ইন্টারভ্যালের 50% এর অনেক বেশি কিউটি। লং কিউটি So there is obvious QT, prolonged QT, and we can make sure that the underlying etiology of this polymorphic VT is prolonged QT, whatever the underlying cause. যে কারণেই হোক না কেন prolonged QT হয়েছে, এই prolonged QT এর ফলে ultimately এই polymorphic VT টা হয়েছে। এই polymorphic VT টার particular characteristic কি? টুইস্টিং অফ দ্য অ্যাক্সিস। দেখো এই কিউআরএস কমপ্লেক্স গুলোর মরফোলজি চিন্তা করো, এখানে ছোট ছিল, বড় হইলো, আবার ছোট হইলো, আবার এটা চেঞ্জ হইলো। তো এই যে রেগুলার চেঞ্জ অর টুইস্টিং বলা হয়, রাদার টুইস্টিং অফ দ্য অ্যাক্সিস অফ দ্য ভেন্ট্রিকুলার কমপ্লেক্সেস, এটাকে বলা হয় হচ্ছে তোমার টর্সাডিস ডি পয়েন্টাস। দিস ইজ ওয়ান টাইপ অফ পলিমরফিক। হ্যাঁ, শিওর। polymorphic আর pleomorphic ভিটির মধ্যে আপনার ডিফারেন্স আছে? প্লিওমরফিক, প্লিওমরফিক বলে কোনো ভিটি নাই, পলিমরফিক। পলিমরফিক ভিটি যাহা all torsades de pointis are polymorphic VT, but all polymorphic VTs are not torsades de pointis. এটা মনে রাখবা। So this is an example of torsades de pointis, and here we can give the underlying cause. The underlying cause is prolonged QT interval. এটা দেখো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কয়েকটা টাইপ এখানে দেখানো হলো। এটা হচ্ছে মনোমরফিক ভিটি, এটা হচ্ছে পলিমরফিক ভিটি। পলিমরফিক ভিটি এক একটা কমপ্লেক্স এক এক রকম, আর এইখানে দেখা যাচ্ছে যে একেবারে টর্সাডিস ডিপয়েন্টিস, রেগুলার টুইস্টিং অফ দ্য অ্যাক্সিস হচ্ছে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া রিলেশনের পরীক্ষায় কোশ্চেন যেটা ধরবে, আমি যেটা ধরবো সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ডেফিনেশন কি, কারে বলে জানো তো? জানো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে 3 or more ভেন্ট্রিকুলার অ্যাক্টিভ বিট 3 স্যার। or more successive অথবা consecutive বলতে হবে, consecutive বলতে হবে, consecutive ventricular extrasystoles at a rate more than 100 per minute। কেউ কেউ 120 ও বলে, 120 ও বলে, কিন্তু লেটেস্ট গাইডলাইনে তাতে বলা হয় more than 100 per minute। 3 or more consecutive ventricular extrasystoles, consecutive না হলে কিন্তু হবে না। 2 মাইল দূরে দূরে ভেন্ট্রিকুলার এক্সট্রাসিস্টল 3টা কেন 10টা থাকলেও হবে না। তাহলে 3 or more consecutive ventricular extrasystoles at a rate 100 or more per minute. This is the criteria for the diagnosis of ventricular tachycardia. এই ventricular tachycardia বিভিন্ন রকম হতে পারে, sustained ventricular tachycardia হতে পারে, non sustained হতে পারে, monomorphic হতে পারে, polymorphic হতে পারে, bidirectional হতে পারে। শেষেরটা জানার দরকার নাই। সাস্টেইন, নন সাস্টেইন, মনোমরফিক, পলিমরফিক এগুলো জানতে হবে। সাস্টেইন নন সাস্টেইন এর মধ্যে পার্থক্য হচ্ছে 30 সেকেন্ড। যদি কোনো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া 30 সেকেন্ডের কম পারসিস্ট করে, অথবা এই সময়ের মধ্যে পেশেন্টের ওই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা তোমার পেশেন্টের কোনো মানে টার্মিনেশন দরকার হয়, যে এত হিমোডাইনামিক কম্প্রোমাইজ হলো যে ট্রিটমেন্ট আর্জেন্টলি করে এটাকে টার্মিনেট করতে হলো, তাহলেও সেটা সাস্টেইনড। তার মানে 30 সেকেন্ডের বেশি পারসিস্ট করতে হবে, অথবা এটা এমন হিমোডাইনামিক কম্প্রোমাইজ করলো যে তুমি বাধ্য হয়ে ট্রিটমেন্ট এটাকে তাড়াতাড়ি রিভার্ট করলা, তাহলেও এটা সাস্টেইনড। যদিও 30 সেকেন্ডের আগে করে ফেলছো, তাহলেও সাস্টেইনড। তাহলে সাস্টেইন ভিটি, নন সাস্টেইন ভিটি, দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই ট্রিটমেন্ট কিন্তু পরীক্ষার সময় ধরবে। দুই ভাগে ভাগ করে বলবা, হিমোডাইনামিক্যালি আনস্টেবল, হিমোডাইনামিক্যালি স্টেবল। যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়, ইমিডিয়েট ডিফিব্রিলেশন, কোনো চয়েস নাই এখানে। এছাড়া কখনো কখনো কিছু কিছু ড্রাগ ডিফিব্রিলেশনের পরেও আমরা দেই, কেননা ডিফিব্রিলেট করে আবার ফিরে আসতে পারে, এই জন্য অ্যাড্রেনালিন দেই। সিপিআর গাইডলাইনে আমরা অ্যাড্রেনালিন দেই,
তারপরে হচ্ছে অ্যামিওডারোন। সিপিআর গাইডলাইনে মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে অ্যাড্রেনালিন এন্ড অ্যাড্রেনালিন। তাহলে অ্যাড্রেনালিন ইম্পর্টেন্ট, আর হচ্ছে অ্যামিওডারোনটাও বেশ ফেভারড এখনকার লেটেস্ট গাইডলাইনে দেখো। আচ্ছা, আর যদি হিমোডাইনামিক্যালি স্টেবল হয় তাহলে আমরা ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি। ড্রাগের মধ্যে ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যামিওডারোন, প্রোকিনামাইড, সোটালল এগুলা। এছাড়া যদি দেখা যায় যে রেসপন্স হচ্ছে না তাহলে কার্ডিওভার্সন করতে হবে। এছাড়া আর কি কি অপশন আছে? পেসিং, যদি কার্ডিওভার্সন করেও ট্রিটমেন্ট ইফেক্টিভ না হয় তাহলে পেসিং করা যেতে পারে। ট্রিটমেন্ট অফ দ্য কজ সব ক্ষেত্রেই করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে লং কিউটি থাকলে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হয়। এই রিলেটেড আরেকটা জিনিস কিন্তু এখানে উল্লেখ করা হয় নাই, সেটা হচ্ছে ডিভাইস ট্রিটমেন্ট। এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কিন্তু ডিভাইস ট্রিটমেন্ট, এবং এই ডিভাইস ট্রিটমেন্টের মধ্যে কি থাকে? বিশেষ করে আইসিডি। এই আইসিডি কিন্তু ওই পর্যন্ত গিয়ে ঠেকবা। নেক্সট কোন কোশ্চেনটা আসা উচিত? নেক্সট যে কোশ্চেনটা আসা উচিত সেটা হচ্ছে টর্সাডিস ডি পয়েন্টিসের ট্রিটমেন্ট। খুব ইম্পর্টেন্ট। একজন বলো তো দেখি। হ্যাঁ, রাইট। টর্সাডিস ডি পয়েন্টিস যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয় ডিসি শক, যদি হিমোডাইনামিক্যালি আনস্টেবল না হয় অথবা ডিসি শক রেসপন্স না হয়, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ কিংবা ড্রাগ অফ চয়েস যেটা, এমনকি পেশেন্ট যদি খুব ইমার্জেন্সি না থাকে তুমি প্রথম ড্রাগ ট্রিটমেন্ট দিতে পারো। সেই ড্রাগ ট্রিটমেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আইভি ম্যাগনেসিয়াম সালফেট ইজ দ্য ড্রাগ অফ চয়েস দিস টাইম ফর টর্সাডিস ডি পয়েন্টিস। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আইভি ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার পরে তোমাকে কিন্তু দেখতে হবে যে হাইপোম্যাগনেসিয়ামিয়া আছে কিনা অথবা হাইপোক্যালিমিয়া আছে কিনা। হাইপোক্যালিমিয়াটা তোমাকে এক্সক্লুড করতে হবে। যেখানে তোমার ফ্যাসিলিটিস নাই অথবা আইভি ম্যাগনেসিয়াম পাইলা না, সেখানে কিন্তু আইসোপেনালিন দিতে পারো। আমরা একসময় আইসোপেনালিন দিতাম অনেক। আর ওভারড্রাইভ পেসিং, এট্রিয়াল ওভারড্রাইভ পেসিং হচ্ছে আরেকটা নন ট্রিটমেন্ট মোডালিটি। এটা জানতে হবে, তোমাকে নাম জানতে হবে। আর সব ক্ষেত্রেই ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে কালপেবল ড্রাগ নাম্বার 1। এই জন্য সেই সব ড্রাগ পাচ্ছে কিনা দেখতে হবে, এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে সেটা কারেকশন করতে হবে। এগুলো কিন্তু পরীক্ষার সময় গুছিয়ে বলতে হবে। আর যদি পেশেন্ট একেবারেই স্টেবল থাকে, সাধারণত এগুলো সেলফ লিমিটিং হয়। আন্ডারলাইং কজের ট্রিটমেন্ট করলে পেশেন্ট ভালো থাকে, ভালো হয়ে যায়। ক্লিয়ার? এটা কি বলো? ভিএফ হ্যাঁ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে খারাপ রিদম, এটা হচ্ছে তোমার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। টোটালি বিজারিক কিউআরএস কমপ্লেক্স। দেখো কোনো অর্গানাইজড রিদম এখানে নাই, এজন্য এটা হচ্ছে একটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের ইসিজি। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের কারণ কি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কি নিয়ে প্রেজেন্ট করে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের কিভাবে তুমি ট্রিটমেন্ট করবা, ট্রিটমেন্ট কি? হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে যে ইমিডিয়েট সিপিআর ফলোড বাই ডিফিব্রিলেশন। ইমিডিয়েট সিপিআর ফলোড বাই ডিফিব্রিলেশন হচ্ছে এক কথায় ট্রিটমেন্ট জিজ্ঞাসা করলে। সিপিআর হচ্ছে প্রথম ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে তোমার ডিফিব্রিলেশন। বলো, এটা বলো, হার্ট ফাউন্ডেশন বলো। বলো, তাড়াতাড়ি বলো। এই 2টা বেজে গেছে, আজকে রাখতে হয়। আজকে এই 2টা ইসিজি দেখানোর পরে শেষ। বলো, বলো না। সোহেল চৌধুরী বলো। ওসমানী মেডিকেল কলেজ। এই শাহাবুদ্দিন স্যার কই? শাহাবুদ্দিন স্যারকে বলে দিব, তোমরা বলো না কিছু। বলো বলো। কেউ নাই? ওসমানী মেডিকেল কলেজের কেউ নাই? একজনও নাই? ওরা তো থাকে। কেউ নাই? স্যার এসবিটি অ্যাভারেন্স পাথর। হ্যাঁ, কি বললা?
অনন্যা? Sir, SVT with aberrant path. আচ্ছা, এসভিটি উইথ অ্যাবারেন্ট কন্ডাকশন। অনন্যা? অনন্যা? সুভাষ? হ্যাঁ বলো, অনন্যা বলো। বলো। সেদিন স্যার ডেল্টা ওয়েভ আছে কিনা স্যার বুঝতেছি না স্যার মোবাইলে স্যার। আচ্ছা বলো, সুভাষ বলো, অনন্যা বলো। স্যার ইলেকট্রিক্যাল অল্টারনেটস আছে স্যার। মনে হচ্ছে স্যার। আচ্ছা, ইলেকট্রিক্যাল অল্টারনেটস সাইনাস আছে। টেকিকার্ডিয়া ইলেকট্রিক্যাল অল্টারনেট। আচ্ছা, সাইনাস ট্যাকিকার্ডিয়া উইথ ইলেকট্রিক্যাল অল্টারনেটস। দিস ইজ, আচ্ছা ঠিক আছে, এটা দেখো, এটা কি? এটা কি? এত সময় লাগে? এটা কি? সাইনাস ট্যাকিকার্ডিয়া ভ্যারিয়েবল ব্লক। গুড, এটা এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক। এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক। এই যে সটুথ অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছ, এভিআর এর সুন্দর বোঝা যাচ্ছে। এভিআর এ একেবারে অবভিয়াস, লিড টু তে অবভিয়াস, এই রিদম স্ট্রিপে অবভিয়াস, থ্রিতে অবভিয়াস, এভিএফ এ অবভিয়াস। এর চেয়ে অবভিয়াস আর কোথায় পাবো? দিস ইজ এ কেস অফ এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল ব্লক। দিস ইজ অলসো এ কেস অফ এট্রিয়াল ফ্লাটার। কেন বলছি? নিচের দিকে তাকাও। এই মনে মনে কিউআরএস কমপ্লেক্স গুলাকে ডিলিট করো, মনে মনে শুধু বেজ লাইনটা রাখো। এইবার বেজ লাইনটা দেখতে কেমন? সঠিক না? এটার মতো একই রকম। শুধু এখানে রিদমটা রেগুলার, এখানে রিদমটা হচ্ছে ইরেগুলার। এখানে রিদমটা রেগুলার, ওখানে ইরেগুলার। এবং এইখানে দেখো ভেন্ট্রিকুলার রেট কত? মোর অর লেস 150 পার মিনিট, অথবা একটু বেশি। এখানে আরেকটু বেশি আছে। যাই হোক, এটা একটা এট্রিয়াল ফ্লাটার উইথ টুইস্ট ওয়ান, আর এখানে এট্রিয়াল ফ্লাটার উইথ ভ্যারিয়েবল এভি কন্ডাকশন। তাহলে এই ইসিজি গুলা খুব ইম্পর্টেন্ট, এবং কজ কিন্তু অনেক ক্ষেত্রে ওই এট্রিয়াল ফিব্রিলেশনের মতোই কজ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট মডালিটি অনেক মিল আছে, অ্যান্টিকোয়াগুলেশন প্রোটোকল সবকিছুই মিল আছে। কাজে অনেক কিছু কিন্তু তোমার ওর মধ্যে মিল থাকবে। এটা আর আজকে বলবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আবার আগে থেকে যোগাযোগ you, করো, sir. আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দেব। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। ইসিজি গুলো ভালো ছিল তো? জি স্যার। ঠিক আছে। আগামী দিন আগে আমার কাছে সব নাম জমা দিবা, তোমাদের ধরতে আমার কষ্ট হচ্ছে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। ভালো থাকো সবাই।